আমার গল্প পাঠের আসরের শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো। সাক্ষীর শ্রুতিগল্পের আসর থেকে আমি সাক্ষী এই নতুন বছরের প্রথম গল্প নিয়ে এসে গেলাম তোমাদের কাছে। আজ যে গল্পটা পড়ে শোনাবো সেটি প্রখ্যাত কথা সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা থেকে বিজয়ী। কয়েক বছর আগে আমি যখন কাঁটাপুকুর লেনে থাকতাম, বাড়িওয়ালা শশধর মল্লিক আমার নামে এক ট্রেসপাসের কেস ঠুকে দিয়েছিলেন। আগে দুখানা ঘরেই আমাদের কুলিয়ে যেত, কিন্তু দেশ থেকে জ্যাঠামশাই জেঠিমা এবং আরও 2 জ্যাঠতুতো বোন এসে পড়ায় জায়গার কিছুতেই সংকুলান হয় না। ইতিমধ্যে একটু সুবিধে হলো যে পাশের ঘরের ভাড়াটে ভুবনবাবু উঠে গেলেন। আমি তাদের ঘরটা চেয়ে রাখলাম তার কাছ থেকে। তার অমতের কোনো কারণ ছিল না, কিন্তু শশধরবাবু কথাটা টের পেয়েই ওপর থেকে নেমে এসে পুরনো একটা জং পড়া বাজে মার্কা তালা লাগিয়ে দিলেন সেই ঘরে। হাসপাতাল থেকে বেলা 1:30টার সময় ডিউটি দিয়ে ফিরে এসে সেই তালা দেখে আমার মাথার তেলও একেবারে গরম হয়ে উঠল। কল চৌবাচ্চা নিয়ে, ছাতে কাপড় শুকোনো নিয়ে, ভাড়া আর ইলেকট্রিক বিল নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কষাকষি রেষারেষি বহুদিন ধরেই চলছিল। এবারও তালা দেওয়ার সময় বুড়ো জ্যাঠামশাই কিছু একটা অনুরোধ জানাতে যাওয়ায় তাকেও শশধরবাবু নাকি যা তা বলে বকাবকি করেছেন শুনলাম। আমার আর ধৈর্য রইল না, লাথি মেরে ভেঙে ফেললাম সেই ঘরের তালা। তারপর ভুবনবাবুদের সেই ছেড়ে দেওয়া ঘরে নিজের বিছানা সুটকেস রেখে দিয়ে আর একটা তালা লাগিয়ে দিলাম। শশধরবাবু তার দোতলার বারান্দা থেকে দাঁড়িয়ে সব দেখলেন, কোনো কথাটি বললেন না। তারপর চটি পায়ে, ফতুয়া গায়ে, ছড়িগাছা নিয়ে বেরিয়ে গেলেন। শুনলাম তিনি উকিল ঠিক করে এসেছেন। খানিক পরে অবশ্য আমার চৈতন্য হয়েছিল যে কাজটা আমি ভালো করিনি। আমরা যখন শুনলাম যে ভুবনবাবুকে শশধরবাবু ভাড়া নিয়ে কোনো রসিদ দিতেন না, তখন অত্যন্ত ঘাবড়ে গেলাম। কাঁটাপুকুরেই শ্রীবিলাস দত্ত নামে স্মল কজ কোর্টের একজন উকিলের সঙ্গে আমার সামান্য জানাশোনা ছিল। হাতের কাছে আর কাউকে না পেয়ে আর কারো নাম মনে না পড়ায় তার স্মরণ নিল। আগেই জিজ্ঞেস করলাম, আমাদের শশধর মল্লিক আপনার কাছে আসেননি তো? শ্রীবিলাস হেসে বললেন, কেন বলুন তো? সব তাকে খুলে বললাম। শ্রীবিলাসবাবুর মুখটা একটু গম্ভীর হলো। ব্যাপারটা বেশ একটু জটিলই করে ফেলেছেন দেখছি। যা হোক, কেসটা আমাদের হাতে থাকলে বেশ একচোট লড়া যাবে, ঘাবড়াবার কিছু নেই। আপনি কোন অফিসে কাজ করেন যেন? বললাম, অফিসে নয়, আমি ডাক্তার, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট হাউস সার্জন। শ্রীবিলাসবাবু বললেন, ও ডাক্তার, তা বেশ বেশ, কিছু ভাবনা নেই। আপনি স্বচ্ছন্দে ডিউটিতে চলে যান, খরচ টরচ দিয়ে যান আমার কাছে, ও যা করবার আমিই করব। বললাম, তা কত দিতে হবে? এই গোটা 50 টাকা রেখে যান না এখনকার মতো। অত তো নেই, টাকা 30 আছে। শ্রীবিলাসবাবু বললেন, আচ্ছা তাই রেখে যান, বিকেলে না হয় কাল সকালে দিয়ে দেবেন ব্যালেন্সটা। বুঝতে পারছেন তো, নানা রকম খরচ। অবশ্য সব হিসেব আপনাকে আমি বললাম, আচ্ছা আচ্ছা, সে যখন হয় দেবেন, কিন্তু কেসটা কিরকম বুঝছেন? শ্রীবিলাসবাবু আমাকে এবার রীতিমতন ধমক দিয়ে উঠলেন, এই বললাম তো লড়বার মতন কেস, অত ঘাবড়াচ্ছেন কেন? ঘাবড়ালে সব নষ্ট করে ফেলবেন তো আপনি। নমস্কার করে বেরিয়ে আসবার পরে আমার খেয়াল হলো, এই কিরকম উকিল তা না জেনে শুনেই সব ঠিক তো করে এলুম, কিন্তু কেসটা চালাতে পারবেন তো ভদ্রলোক? চেহারা আর বাড়িঘর আসবাবপত্রের অবস্থা দেখলে পয়সারওয়ালা উকিল বলে তো মোটেই মনে হয় না। ছোট্ট অপরিসর একটু বৈঠকখানা ঘর, পালিশ উঠে যাওয়া পুরনো টেবিল আর খান 2-3 চেয়ার, তার মধ্যে আবার একখানা লোহার। কাচের আলমারির মধ্যে খান কয়েক আইনের বই, আর ওপর দিকে 2খানা কাঁচ ফাটা। চেহারাও তো তেমন একটা শ্রদ্ধা আকর্ষণ করে না, কালো ছিপছিপে শরীর,
34-35 হবে বয়স। দেখলেই কেমন একটা ডিসপেপসিয়ার রুগী বলে মনে হয়। কিন্তু চেহারাখানা যত করুণ বলেই মনে হোক, আসলে ভদ্রলোক যে একেবারে রৌদ্র রসে ভরা, তা দিন কয়েক যেতে না যেতেই টের পেলাম। আমার কেনা সিগারেট ফুঁকতে ফুঁকতে আমারই মুখের ওপর ধোঁয়া ছেড়ে তিনি তারপর থেকে আমাকে রোজে ধমকাতে শুরু করলেন। আরে শিক্ষিত লোক হয়ে আপনি বা এমন বেয়াক্কেলের মতন কাঁচা কাজ করতে গেলেন কেন মশাই? দেশে কি আইন আদালত কিছু নেই? কি ভেবেছিলেন? মামলা সম্বন্ধে একবারের বেশি দুবার যদি কোনো কথা জিজ্ঞেস করতাম, শ্রীবিলাসবাবু সঙ্গে সঙ্গে আমাকে ধমকে উঠতেন। এ কি মশাই আপনার ডাক্তারি? ওই সর্দি, কাশি, জ্বর, পেটের অসুখের ব্যাপার? আরে বাবা, এর নাম হচ্ছে ল। অত্যন্ত ক্রুড জিনিস, অ্যান্ড ইট উইল টেক ইটস ওন কোর্স। কোনোদিনও কোর্টে যাওয়ার দুর্ভাগ্য আপনাদের হয়েছে কিনা জানি নে, কিছু দিনের মধ্যেই আমার ব্লাড ডিসেন্ট্রি হয়ে গেল। সময় মতন স্নান নেই, আহার নেই, কেবল উকিলের বাসা আর কোর্ট, উকিলের বাসা আর কোর্ট। এই দৌড়তে দৌড়তে ঠিক পায়ে ব্যথা ধরে গেল বলবো না, কারণ ট্রামে বাসেই যাতায়াত করতাম। মাঝামাঝি স্টেজে আপোস করার চেষ্টা যে মাঝে মাঝে না করেছি তা নয়, কিন্তু শশধরবাবু যদি বা কান পাততেন, তার উকিল পাততেন না। তাছাড়া আমার উকিল শ্রীবিলাসবাবু আর বাড়িওয়ালার উকিল হীরালাল বাবুর সঙ্গে কানাকানিটাও আমার মাঝে মাঝেই চোখে পড়ত। যত পরনাস্তি হয়রান হলাম, আর সবচেয়ে উত্তপ্ত হলাম শ্রীবিলাসবাবুর ব্যবহারে। বলবো কি, দিনের পর দিন তিনি আমাকে একেবারে জোঁকের মতন সুস্থে লাগলেন। কোর্টে দাঁড়ালেই তার 8 টাকা করে ফিস, তারপর নকল নেওয়া, সার্টিফিকেট নেওয়া, অমুক খরচ তমুক খরচ, একটা না একটা প্রত্যেক তারিখেই লেগে থাকত। আর সব খরচই শ্রীবিলাসবাবুর মাধ্যমে ছাড়া হতো না। আমি নিজে একদিন পেশকারের সঙ্গে সামান্য একটু আলাপ করেছিলাম বলে শ্রীবিলাসবাবু আমাকে কম কথা শোনাননি। বলেছিলেন, তাহলে নিজেই সব করে কমবে নিন, এ মশাই আপনার হাসপাতাল নয়, এর নাম কোর্ট, এ যুদ্ধক্ষেত্র। ডিসিপ্লিন না মেনেছেন কি পস্তেছেন? দাবার চালের মতন প্রত্যেকটি চাল দিতে হয় ভেবে ভেবে। একটু এদিক ওদিক করেছেন কি মরেছেন। কেবল তাই নয়, 2-1 তারিখ বাদে বাদে আমার কেসের দিনই শ্রীবিলাসবাবুর প্রায় ট্যাক্সির দরকার হয়ে পড়ত। কি সব অনিবার্য কারণে বেরুতে দেরি হতো কোর্টে, তারপর গলি থেকে বেরিয়েই বলতেন, ট্রামে বাসে গেলে সেরে ওঠা যাবে না, একটা ট্যাক্সি রাখুন নিরুপম বাবু। তারপর ছেঁড়া গাউন গায়ে জড়িয়ে গোল্ডফ্লেক সিগারেট টানতে টানতে তিনি গাড়িতে এসে বসতেন। নিজের পয়সায় শ্রীবিলাসবাবু সিজার পাসিং শো ছাড়া খেতেন না, তাছাড়াও বেশিরভাগই বিড়ি খেতেন। কিন্তু আমি কিনতে গেলেই গোল্ডফ্লেক হুকুম করে বসতেন। আর কোর্টে গিয়ে দেখতাম নিতান্তই অকারণে তিনি আমাকে তাড়াহুড়ো করিয়েছেন। আমার কেস কোনো দিনই লাস্ট টাইমের আগে উঠত না। এত করেও শেষ পর্যন্ত কিন্তু হার হলো মামলায়। খরচ আর জরিমানা টানা দিয়ে ফিরে এলাম। শ্রীবিলাসবাবু বললেন, কি আর করা যাবে বলুন, চেষ্টার তো আর কোনো ত্রুটি হয়নি। যাক, স্পোর্টসম্যান স্পিরিটে নিন ব্যাপারটাকে। জীবনে তো এমন কতই হার জিত হয়। মুখে বললাম, তা ঠিক, জেল টেলও তো হয়ে যেতে পারত। মনে মনে বললাম, দাঁড়াও, সময় যদি আসে, মজা একদিন তোমাকে আমি দেখাবো। বাড়িওয়ালা শশধরবাবু মামলায় জিতে এক নাটকীয় উদারতা দেখালেন। সন্দেশ আনিয়ে হরির দেওয়ার সময় যে কেবল আমাদের ঘরের ছেলেপুলেদের ডেকে পাঠালেন তাই নয়, খেসারত টাকাও কিছু ছেড়ে দিলেন। আর ভাড়া টাকা 5 বাড়ালেও ভুবনবাবুর ঘরখানাও আমরাই পেলাম। বাজারের পথে শ্রীবিলাসবাবুর সঙ্গে একদিন দেখা হয়, তিনি বললেন, সবই তো হলো, সন্দেশের ভাগ থেকে কেবল আমি বাদ পড়লাম। শ্রীবিলাসবাবুর কথার আমি কোনো জবাব দিলাম না, কেবল মনে মনেই দাঁত কিড়মিড় করতে লাগলাম খানিকক্ষণ। কেসের সময় মামলার তারিখে কেবল নিরামিষ সন্দেশ আর ডাব নারকলই নয়, চা চপ কাটলেটে কি কম খেয়েছেন শ্রীবিলাসবাবু? ওত পেতে রইলাম, শোধটা কিভাবে নেওয়া যায়।
গলিতে মাঝে মাঝে দেখা হয়, আমি না চেনার ভান করি। ট্রামে বাসে কোনোদিনও আমার পাশের সিটেই বসেন শ্রীবিলাসবাবু। তিনি আলাপ শুরু করতেই আমি সিগারেট ধরাই তাকে অফার না করেই বাইরের দিকে তাকিয়ে রাস্তার শোভা দেখি, কিংবা পকেটের নোটবুক খুলে অ্যাপয়েন্টমেন্টের তারিখগুলি দেখতে থাকি। কিন্তু এমন নিষ্ক্রিয় প্রতিশোধে নিজের মনই ভেতরে ভেতরে ক্ষয়ে যায়, তার বেশি কিছু হয় না। অবশেষে সুযোগ একদিন এলো অভাবিতভাবে। মামলা পর্ব শেষ হওয়ার মাস তিনেক পরে আমার জানালার কাছে এসে শ্রীবিলাসবাবু ডাকতে শুরু করলেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ঘুমিয়েছেন নাকি? ঘুমিয়েই ছিলাম। আগের রাত্রে নাইট ডিউটি গেছে। সেদিন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে রাত 10টার মধ্যেই লেপের তলায় আশ্রয় নিয়েছিলাম। অসময়ে ঘুমের ব্যাঘাত ঘটায় বিরক্ত হয়ে সাড়া দিলাম। কে? আমি শ্রীবিলাস। একবার আসুন না দয়া করে। আমি আবার লেপ মুড়ে দিতে যাচ্ছি, মা মেশিনে কি একটা সেলাই করছিলেন। তিরস্কারের সুরে বললেন, ও কি নীরু, আবার শুচ্ছিস যে? ভদ্রলোক কতক্ষণ ধরে ডাকাডাকি করছেন, ওঠ। তা উঠতেই হলো। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললাম, কি ব্যাপার? শ্রীবিলাসবাবু বললেন, আমার স্ত্রীর বড় অসুখ ডাক্তারবাবু, ভারী কষ্ট পাচ্ছে, দয়া করে একবার আসুন না। বললাম, অসুখটা কি? শ্রীবিলাসবাবু বললেন, মেয়েলি ব্যাপার, প্রথম প্রথম গা করিনি, এমন তো হয় মেয়েদের, কিন্তু আজ দেখলাম জ্বরও বেশি আর তলপেটেও খুব কষ্ট হচ্ছে। নির্বিকার ভাবে বললাম, কষ্ট তো হবেই। শ্রীবিলাসবাবু কাতর হয়ে বললেন, দয়া করে উঠুন, আসুন একটু বাড়িতে আমার, এক বুড়ো পিসিমা ছাড়া ওখানে কেউ দেখবার নেই। লুঙ্গি ছেড়ে ধুতি পরলাম, তারপর হ্যাঙ্গার থেকে কোটটা পেড়ে নিয়ে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে হ্যান্ডব্যাগ হাতে ধরে বেরিয়ে এসে বললাম, ধরুন তো ব্যাগটা, সিগারেট ধরিয়ে নি। কি ঠান্ডা দেখেছেন তো। তারপর পকেটে হাত দিয়ে বললাম, ওহো সরি, কেসটা তো ফেলে এসেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। মোড়ের দোকান থেকে একটা সিগারেট আর দেশলাই নিয়ে আসুন তো চট করে। কি ঠান্ডা দেখেছেন তো, এমন শীত 2-3 বছরের মধ্যে পড়েনি কিন্তু কলকাতায়। শ্রীবিলাসবাবু ব্যাগ হাতে সিগারেট কিনতে ছুটলেন। বাগবাজার স্ট্রিটের মোড়ের দোকানটা তখনও খোলা ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দৌড়টা দেখতে লাগলাম। কেসের সময় ঘর থেকে বেরিয়েই তিনি নথির গাদি আমার হাতে দিয়েছেন। প্লিজ ধরুন তো। সেই গাদির মধ্যে আমার নথি সামান্যই থাকতো, অন্যান্য মক্কেলদের নথিই থাকতো বেশি। নথি ছাড়াও তার পোর্টফোলিও ব্যাগও আমাকে বয়ে নিয়ে যেতে হয়েছে। একদিন কোর্ট থেকে ফেরার পথে তো একটা বাজারের থলিও তিনি বেশ অন্যমনস্কভাবে আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন। সিগারেট নিয়ে প্রায় ছুটতে ছুটতে শ্রীবিলাসবাবু এসে পৌঁছলেন। প্যাকেট নয়, একটি সিগারেট তিনি কিনেছেন। গোল্ড ফ্লেক নয় অবশ্য, একটি ক্যাপস্টন। সিগারেট ধরিয়ে নিয়ে বললাম, চলুন। শ্রীবিলাসবাবুও ভাড়া বাড়িতেই থাকতেন। একতলায় বসবার ঘরখানা ছাড়া দোতলায় আরো একখানা বড় ঘর আছে। এই ঘরখানার অবস্থা মোটামুটি ভালোই। চারিদিকের দেওয়ালে ফটো, জানালার ধারে ড্রেসিং টেবিল, তার ওপর প্রসাধনের টুকিটাকি, আলনায় খান কয়েক কোঁচানো শাড়ি, একপাশে বাক্স, তোরঙ্গ, সুটকেস পরিপাটিভাবে সাজানো। গৃহকর্ত্রীর শৌখিনতার পরিচয় আরো পেলুম কাচের আলমারির একখানা কাচও ফাটা নয়। ওপরের দুটো তাকে রেশমের ফুল, মেয়েদের হাতের সূচি শিল্পের কিছু কিছু নমুনা, বড় বড় গোটা কয়েক পুতুল, আরো সব কত কি। দক্ষিণের দিকে প্রায় 8খানা ঘর জোড়া এক খাট। রোগিণী এক র‍্যাগ মুড়ি দিয়ে তাতে শুয়ে আছেন, আর মাঝে মাঝে কাতর শব্দ করছেন এক একবার। মাথার কাছে উদ্বিগ্ন মুখে 50-55 বছরের একজন বুড়ো বিধবা মহিলা বসে হাওয়া করছেন। মাথায় কাপড় ছিল না, পুরুষের মতন ছোট করে চুল ছাঁটা, কিন্তু আমি ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গেই আধ কপালে ঘোমটা টেনে দিলেন। বুঝলাম ইনি শ্রীবিলাসবাবুর পিসিমা।
খাটের কাছে এগিয়ে যেতেই শ্রীবিলাসবাবু ঘরের আরেক কোণ থেকে তাড়াতাড়ি একখানা চেয়ার বয়ে নিয়ে এলেন। বসুন, বসুন ডাক্তারবাবু। বসে রোগের বিবরণ সব জিজ্ঞাসা করলাম। খানিকটা পিসিমা বললেন, আর খানিকটা রোগিণী নিজে। শ্রীবিলাসবাবু যেন কি কি বলতে যাচ্ছিলেন, আমি ধমক দিয়ে বললাম, আপনি থামুন তো, আপনি এসবের কি জানেন? রোগিণীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কতদিন ধরে হচ্ছে এসব? আগে 5-6 দিন ধরে। বললাম, 5-6 দিন? এর মধ্যে কোনো মেডিসিন পড়েনি? শ্রীবিলাসবাবু কৈফিয়তের সুরে বললেন, মানে ভাবলাম। বললাম, দেখুন, আপনি কি ভাবলেন না ভাবলেন তাতে তো রোগ সারবে না, কেস আরো সিরিয়াস হয়ে উঠবে। এইসব ভাববার ভার নিজের হাতে না রেখে আগেই ডাক্তার দেখানো উচিত ছিল। এত জ্বর, তলপেটে ব্যথা, সহজে যাবে না। বোধহয় অপারেশন দরকার হবে। রোগিণীর চাইতে বেশি শিউরে উঠলেন শ্রীবিলাসবাবু নিজে। হ্যাঁ, অপারেশন? বললাম, হ্যাঁ, একে ইমিডিয়েটলি হসপিটালে ট্রান্সফার করতে হবে। বাড়িতে প্রপার ট্রিটমেন্টও হবে না, আর নার্সিংও হবে না। তাছাড়া খরচও আপনার বেশি পড়বে। সিঁড়ি দিয়ে নামতে নামতে বললাম, টেম্পোরারি রিলিফের ব্যবস্থা আমি করছি, কিন্তু কালই পেশেন্টকে হাসপাতালে পাঠান, নইলে কিন্তু বিপদ ঘটবে। ইস্যু টিস্যু আছে? শ্রীবিলাসবাবু ঘাড় নাড়লেন। কোনোদিনই কিছু হয়নি? শ্রীবিলাসবাবু বললেন, আগে না। তো বিয়ে হয়েছে কতদিন আপনাদের? 8-9 বছর। বললাম, কালই হাসপাতালে পাঠান। দোরের কাছে এসে একখানা 2 টাকার নোট শ্রীবিলাসবাবু আমার হাতে গুজে দিলেন। ভ্রু কুঞ্চিত করে আমি বললাম, এটা কি? আগে আপনার ভিজিট। বললাম, মাফ করবেন, আমার ভিজিট 8 টাকা। পয়সা খরচ করে পাশ টাস করতে হয়েছে মশাই। 2 টাকায় আপনি কম্পাউন্ডারও পাবেন না। আগে এখান থেকে এখানে। বললাম, আরে সেই জন্যই তো। তাছাড়া আমার কেসের সময় অত করেছেন আপনি, নইলে রাত্রে আমি 12 টাকার কমে কলে বেরোই না। দোরের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। শ্রীবিলাসবাবু ফের ওপরে গেলেন, তারপর নেমে এসে আরো 2 টাকা দিলেন হাতে। বললেন, খুচরো আর নেই। তখন বললাম, আমার কাছে ছিল, 10 টাকার চেঞ্জ দিতে পারতাম। যাকে, আপনি বরং কালই ব্যালেন্সটা। শ্রীবিলাসবাবু বললেন, ইয়ে, এই আপনি নিজেই তো হাসপাতালে রয়েছেন, ভর্তি টর্তির একটু সুবিধে। বললাম, নিশ্চয়ই, তা আপনাকে আর বলতে হবে না। আমি কিছুদিন আগেই গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে এসেছি। ফ্রি বেড পাওয়া গেল না। পেইং বেডই দিতে হলো শ্রীবিলাসবাবুর স্ত্রী ইন্দুমতি দত্তকে, দৈনিক 3 টাকা। তাছাড়া ইঞ্জেকশনগুলি পেশেন্টের আত্মীয়কেই কিনে দিতে হবে। ডক্টর সেনগুপ্তের বেড। তিনি দেখে শুনে বললেন, আচ্ছা, তেমন সিরিয়াস কিছু নয় তো সোম? তুমি এত ঘাবড়ে গিয়েছিলে কেন? বললাম, সিরিয়াস যে নয় তা আমি জানি, তবু ঘাবড়াবার কারণ আছে স্যার। তারপর আদ্যোপান্ত সব বললাম সেনগুপ্তকে। শুনে তিনি হাসতে লাগলেন। আচ্ছা, কিচ্ছু ভেবো না, উকিল মশাই বুঝবেন কেসটা কম সাংঘাতিক নয়। আমি পুরো কোঅপারেট করব তোমার সঙ্গে। আর.এস. প্রবোধ দাস আমার 2 বছরের সিনিয়র। আমার খুব খাতির তার সঙ্গে। বললাম, ভাই, অন্তত 2 মাসের আগে ছুটি যেন না হয়। প্রবোধ হেসে বলল, কুছ পরোয়া নেই, 2 মাস কেন, যদি বলো পাক্কা 6 মাস রেখে দিতে পারি। বললাম, অত দরকার হবে না, 15 দিনেই আমাশা শুরু হবে উকিলের। দেখো না মজাটা। সবাই মিলে মজা দেখতে লাগলাম। এক গাদা মিল্ক ইঞ্জেকশন আর পেনিসিলিনের লিস্ট করে দিয়ে শ্রীবিলাসবাবুকে বললাম, যান কিনে নিয়ে আসুন। শ্রীবিলাসবাবু আমতা আমতা করে বললেন, আগে মানে এত লাগবে? বললাম, আরে বাবা, আপনার বহু ভাগ্য যে অপারেশনের দরকার হয়নি, কেবল ইঞ্জেকশনের ওপর দিয়েই যাচ্ছে।
কেসটা কত সিরিয়াস হয়ে পড়েছিল তা তো বোঝেননি, বোঝবার কথাও নয়। আপনার কি দোষ? আইনের বইতে তো আর এসব লেখা থাকে না শ্রীবিলাস বাবু। রোগের জন্য ডাক্তারদের উপরে নির্ভর করতে হয়। কি করবেন বলুন? শ্রীবিলাস বাবু একটু চুপ করে থেকে বললেন, কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, মানে এই সময়টা এত খারাপ পড়েছে। সহানুভূতির সুরে বললাম, তা তো বটেই, তা তো বটেই। অসুখ কি আর পঞ্জিকার দিনক্ষণ দেখে আসে শ্রীবিলাস বাবু? কি করবেন বলুন? ইঞ্জেকশনগুলি কিন্তু অত্যন্ত দরকারি। শ্রীবিলাস বাবু মুখ কাঁচুমাচু করে বললেন, এক্ষুনি, আমি এক্ষুনি কিনে আনছি। কিন্তু দেখবেন। বললাম, বাহ, দেখবো বই কি, আমার ওয়ার্ডেই তো রয়েছেন, কিচ্ছু ভাবনা নেই আপনার। ওষুধে ইঞ্জেকশনে 2 সপ্তাহের মধ্যে পেশেন্ট বেশ সেরে উঠলেন। তবু তার মাথার কাছে ইঞ্জেকশনের লিস্ট সপ্তাহে 2 বার করে ঝুলতে লাগলো। আর বিকেলে ফলটল নিয়ে স্ত্রীকে দেখতে এসে শ্রীবিলাসবাবুর মুখটা কেবলই বিষণ্ণ দেখাতে লাগলো। বিকেলে টহল দিতে আমিও আসি। শ্রীবিলাসবাবু মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, "এ, নমস্কার, আর কদিন?" হেসে জবাব দিই, আরে ব্যস্ত হচ্ছেন কেন, ঠিক টাইমলি ডিসচার্জ করা হবে। ওকে অনর্থক আটকে রেখে তো আমাদের কিছু লাভ নেই। শ্রীবিলাসবাবু বললেন, আর ওই ইঞ্জেকশনগুলো?" হ্যাঁ, ওগুলো কালই চাই। শ্রীবিলাসবাবু চুপ করে থাকেন। তার স্ত্রী বলেন, তুমি বরং ফলটল আনা বন্ধ করে দাও, ওষুধটাই তো দরকারি। কি বলেন ডাক্তারবাবু? বলি, নিশ্চয়ই। শ্রীবিলাসবাবুর স্ত্রী বলেন, অথচ ওর যত কৃপণতা ওষুধের বেলায়। শ্রীবিলাসবাবু ব্যস্ত হয়ে ওঠেন, ওষুধ আমি কালই ঠিক সকালে দিয়ে যাব। দিনকাল এত খারাপ নিরুপম বাবু, সপ্তাহখানেক ধরে কোনো একটা কেস। আমি কিছু বলার আগেই তার স্ত্রী বাধা দেন, থাক থাক, ওসব তো রোজই শুনি। আমার অসুখ বিসুখের বেলাতেই তোমার যত সব হিসেব শুরু হয়, তাই না? শ্রীবিলাসবাবু আর কোনো কথা না বলে চোরের মতন বেরিয়ে যান। তবু আমি তাকে ধর্মের কাহিনী শোনাতে ছাড়িনে। কি করবেন বলুন? তবু এসব ব্যাপারে কার্পণ্য করলে পরে আরও পস্তাতে হবে। কথায় বলে, রোগ আর মামলার খরচ ভূতে জোগায় শ্রীবিলাসবাবু। মাসখানেক কাটল। হাসপাতালে ডিম আর দুধে মাখন পাউরুটিতে ইন্দুমতি দেবীর চেহারা চমৎকার ফিরে গেছে। স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে সৌন্দর্যও বেড়েছে। স্ত্রী ভাগ্য সত্যি বেশ ভালো শ্রীবিলাসবাবুর। বেশ সুন্দরী মনোরমা স্ত্রী পেয়েছেন তিনি। সুগৌর গায়ের রং, বেশ সুন্দর নাকমুখের গড়ন, চেহারায় কোনো খুঁত নেই। বয়সের অনুপাতে চপলতাটা কিছু বেশি। হাসপাতালে আর তার কোনো কষ্টই নেই, বেশ ভালো আছেন। নার্স, ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট সবার সঙ্গে হেসে কথা বলেন। আশেপাশের রোগিণীদেরও খোঁজ খবর নেন, নিজে গিয়ে গল্প করেন তাদের সঙ্গে। আমাকে দেখলে মাঝে মাঝে এক একদিন জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু কবে ছেড়ে দেবেন আমাকে? আমি বলি, কেন কেন, আপনার কি কোনো অসুবিধে হচ্ছে? তিনি বলেন, না, অসুবিধে কিছু নয়, এখানে তো খুবই আরামে আছি। তবে ঘর সংসার পড়ে আছে, ওই এক পিসি শাশুড়ি ভরসা, তিনিও চোখে ভালো দেখতে পান না, ওর খুব কষ্ট হচ্ছে। এক একবার ভাবি ছেড়ে দিই, কিন্তু শ্রীবিলাসবাবুর সেই ব্যবহারের কথা মনে পড়লেই আমার হৃদয়টা ফের শক্ত হয়ে ওঠে। ভদ্রলোক আমার অনেক অর্থদণ্ড করিয়েছেন। একদিন মিসেস দত্তের স্বাস্থ্য পরীক্ষা করতে এসে হেসে বলি, উকিলবাবু বোধহয় একটু কৃপণ, তাই না? মিসেস দত্ত হাসেন, কিসে বুঝলেন? বলি, এই ওষুধ টষুধের ব্যাপারেই টের পাই আর কি। মিসেস দত্তর মুখ আরক্ত হয়ে ওঠে। তারপর নিজেই হেসে সেই লজ্জাটুকু উড়িয়ে দেন, বলেন, ঠিক ধরেছেন, পারতপক্ষে উনি ডাক্তারের কাছে যেতে চান না। ওষুধ টষুধ কেনার কথা উঠলে তার মেজাজ খারাপ হয়ে যায়, এমন মানুষ। শ্রীবিলাসবাবুর স্ত্রী এমনভাবে কথা বলেন যেন কার্পণ্যটা তার স্বামীর দোষ নয়,
স্বভাবের একটা লক্ষণ মাত্র, যাতে হাসির খোরাক আছে। স্বামীর আর্থিক কার্পণ্যকেও এমনি হাসি দিয়েই ঢেকে রাখতে চান তিনি। কতদিন আর ধরে রাখা যায়? সিট খালি করে দেওয়ার জন্য এবার আরএস জোর তাড়া দিচ্ছে। 2 মাসের মাথায় আমি আমার পেশেন্টকে মুক্তি দিলাম। শ্রীবিলাসবাবুর বিচ্ছেদ বেদনা ঘুচল। মিসেস দত্তের যাওয়ার আগের দিন সন্ধ্যায় আমি এলাম তার সঙ্গে একটু গল্প করবার জন্যে। তিনি অনেক কৃতজ্ঞতা জানালেন। আমার স্ত্রীকে নিয়ে তাদের বাড়িতে যেতে বললেন। কাছাকাছি যখন আমরা থাকি, সহজেই দেখা সাক্ষাৎ করতে পারি। তিনি বললেন, আর জানেন তো, যাওয়া আসা খোঁজ খবর নেওয়ার মধ্যেই তো আত্মীয়তা আর বন্ধুত্ব থাকে। আমি বললাম, সে তো বটেই। তারপর কি যে আমার দুর্বুদ্ধি হলো, হাসতে হাসতে বললাম, আপনাকে কিন্তু আমি অনেক আগেই ছেড়ে দিতে পারতাম। তিনি একটু বিস্মিত হয়ে বললেন, "আহ, উম, তাই নাকি? তাহলে কেন দিলেন না?" তার স্বামীর হাতে আমি যেভাবে বিড়ম্বিত হয়েছি, যেভাবে তিনি আমাকে খরচান্ত করে ছেড়েছেন, আমি তার বিস্তৃত এবং সরস বর্ণনা দিয়ে হেসে বললাম, উকিলবাবু একটু বুঝুন, তার মক্কেলদের হাতেও কখনো সখনো ক্ষমতা আসে। কিন্তু আমার কথা শুনে মিসেস দত্তের মুখের হাসি কিন্তু নিভে গেল। তিনি একটুকাল স্তব্ধ হয়ে থেকে বললেন, আপনি কি সেই জন্যই আমাদের এত বড় শাস্তি দিলেন? কিন্তু ডাক্তারবাবু, আ- আমরা যে আপনাকে বন্ধু বলে ভেবেছিলাম। তারপর আমার পেশেন্ট পাশ ফিরে শুয়ে মুখ ঘুরিয়ে নিলেন। আর আমার তখন মনে হলো আমার সমস্ত কৃতিত্ব সেই মুহূর্তে একেবারে নস্যাৎ হয়ে গেছে। যাকে বিজয়ীর বড়মাল্য ভেবেছিলাম, তা যে শোলার ফুল ছাড়া আর কিচ্ছু নয়, সেটা বুঝতে পারিনি। কেমন লাগলো আমার এবারের গল্পটি? আমার গল্প পড়তে পড়তে মনে হচ্ছিল যে এই জীবন দোলায় কেউ কখনো ওপরে যায়, কেউ কখনো নিচে নামে, কেউ কখনো জয়ী হয়, কেউ কখনো হেরে যায়। আর সেই কারণেই একটা গান আমার খুব মনে পড়ছে, তারই একটুখানি গেয়ে শোনাচ্ছি। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো, কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো। জীবন জুয়ায় বীর জিতে গেলে, বোকার হদ্দ তুমি হেরে গেলে। জীবন জুয়ায় বীর জিতে গেলে, বোকার হদ্দ তুমি হেরে গেলে। কপাল মন্দ আজ কাল চিচিং ফাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, 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 রং বদলায়।